আপনারা অনেক সময় বলেন সমাধানটা কোথায়, খালি সমস্যার কথা বলছেন। আজ সমাধান একেবারে হাতে নিয়ে বসেছি, কিন্তু তার আগে সমস্যার কথাগুলো একটু জানতে হবে। রোগ কি সেটা তো আগে জানতে হবে, তারপর তো তার চিকিৎসার দিকে আমরা এগোবো। দেখুন, বিষয়টা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো। এই তিনটে আমাদের পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল। তার কারণ অন্যান্য জিনিস, ধরুন শিল্প, বিনিয়োগ, এগুলো তো আস্তে আস্তে হবে, আস্তে আস্তে আসবে, কিন্তু ইমিডিয়েটলি দৈনন্দিন মানুষের কি দরকার? একজন মানুষ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য ব্যবস্থার কাছে যেতে হবে, তার ট্রিটমেন্ট, তার চিকিৎসার প্রয়োজন, এবং তার সঙ্গে রয়েছে পরিষেবা। যে পরিষেবাটুকু মানুষের পাওয়ার কথা সেইটুকু যেন সঠিকভাবে সঠিক সময় মানুষ পান, সেখানে কোনো রকম কোনো কাটমানি, ঘুষ, এই সব কিছু ছাড়া, কোনো রকম হেনস্থা ছাড়া যাতে মানুষজন পরিষেবা পান, সেরকম একটা সিস্টেম তৈরি করা। এবং তার সঙ্গে পরিকাঠামো। আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার মাথার উপরে ব্রিজটা ভেঙে পড়বে না, কিংবা রাস্তায় যে জলটা জমেছে সেটা আমার ঘরের ভেতরে ঢুকে এসে আমার গোড়ালি ডুবিয়ে দেবে না, অথবা জল জমা রয়েছে এমন যে সেখান দিয়ে হাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমি মরে যাব না। তো এইগুলো দরকার। কিন্তু এর মধ্যেও সব থেকে আগে যেটা দরকার, সবার আগে যেটা করা দরকার, সেটা হচ্ছে আমার মনে হয় স্বাস্থ্য। কারণ একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, তিনি যদি মৃত্যুশয্যায় থাকেন, বা একজন কারুর যদি অ্যাক্সিডেন্ট হয়, তাকে তো আপনি এই কথাটা বলতে পারবেন না যে দাঁড়ান, এর আগে বাম সরকার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার অনেক ক্ষতি করে দিয়ে চলে গেছে, অনেক ঝামেলা হয়ে গেছে, এখন আমরা তো সবে নতুন এসেছি, আমরা তো সবে কাজ করতে শুরু করেছি, আমরা হামাগুড়ি সরকার, সবে সবে আমরা কাজ করতে শুরু করেছি, এক্ষুনি এত কিছু চাইতে হবে না, আপনি বরং অপেক্ষা করুন, অপেক্ষা করলে আপনি চিকিৎসা পাবেন, আর না হলে আপনি টুক করে একটু চাঁদে চলে যান। এটা তো বলা যাবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যখনই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোনো রকম কথা হতো, স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন উঠে আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা হারমোনিয়াম আর তবলা নিয়ে বসে পড়তেন। হারমোনিয়ামটার নাম ছিল আমি আর কত করব, তবলার নাম ছিল আমি তো সব করে দিয়েছি। কথায় কথায় তিনি সুপার স্পেশালিটি হাঁকাতেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপার স্পেশালিটি হাসপাতালের স্পেশালিটি এটাই ছিল যে কোথাও বিরাট বড় বড় বিল্ডিং হয়ে পড়ে রয়েছে, ভেতরে কিচ্ছু নেই, কোথাও কোটি কোটি টাকার সরঞ্জাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে কারণ সেগুলো চালানোর মতো কেউ নেই, কোথাও ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই, কোথাও আবার সবই আছে, একটা জেনারেটর নেই, এবং সেই কারণে কারেন্ট যাওয়া মানেই সেখানে সমস্ত কিছু একেবারে ধপাস। আপনি ভাববেন গল্পের গরু গাছে চড়াচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, তার অনেক রকম খবরও সামনে এসেছে। কিন্তু এসব এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পুরনো সেই দিনের কথা, কারণ পাল্টানো দরকার বুঝতে পেরেই পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছেন বিজেপির সরকারকে। এবার পশ্চিমবঙ্গের যে নতুন সরকার, আমাদের রাজ্যের বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজে একজন চিকিৎসক, তারই সঙ্গে আমাদের রাজ্যে বর্তমানে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনিও একজন ব্রাইট ব্রিলিয়ান্ট মহিলা। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সংস্কার হবে কি? সংস্কার কিভাবে হবে? মানে এই দুর্বল জায়গাগুলো কোথায় রয়েছে, কোথায় খামতি রয়েছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে সেখানে কাজকর্ম করে তার উপরে নানা রকম আপডেট নিয়ে এসে তবেই কি সংস্কারটা হবে? নাকি সংস্কারটা হবে শুধু চিৎকার করে, জোরে জোরে কথা বললেই সংস্কার হয়ে যাবে? ব্যাপারটা কি এইরকম? মানে আগের সরকারের আমলে তাহলে কি সমস্যা এইটাই ছিল যে জোরে কথা বলা যাচ্ছিল না, শাসানো যাচ্ছিল না, দাপট দেখানো যাচ্ছিল না, সেই কারণেই আগের সরকারের আমলে স্বাস্থ্য পরিষেবা পুরো একেবারে ধসে পড়েছিল, ভেঙে পড়েছিল? এইবার চিৎকার করা হচ্ছে, জোরে কথা বলা হচ্ছে, ব্যাস সব চাঙ্গা হয়ে যাবে। আমি কেন এই কথা বলছি আপনাকে তিনটে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। সবার প্রথম ময়দানে নেমেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং আমাদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং তিনি প্রথমে একদম ক্ষমতায় আসার পরপরই, মন্ত্রী হওয়ার পরপরই চলে যান ন্যাশনাল মেডিকেল কলেজে। তিনজলা অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছিলেন, সেখান থেকে অনেকজন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, তাদের দেখতে অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনি পৌঁছে যান ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং সেখানকার অব্যবস্থা, সেখানকার নোংরা পরিবেশ, আবর্জনা, এই সমস্ত কিছু দেখে বেজায় খাপ্পা হয়ে যান মন্ত্রী। রেগে মেগে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠান এবং তিনি বলেন, এসব কি, এগুলো কি হচ্ছে, চারিদিকে এরকম নোংরা পড়ে রয়েছে কেন? রোগীর বেডের নিচে আবর্জনা পড়ে রয়েছে, ব্যবহৃত সিরিঞ্জ পড়ে রয়েছে, চারপাশে ময়লা ছড়ানো, নোংরা চাদর সেগুলো গুটিয়ে ফেলে রাখা রয়েছে, এইরকম অস্বাস্থ্যকর, এইরকম নোংরা পরিবেশ কেন? এবং তারই সঙ্গে মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, কবে পরিষ্কার করবেন এগুলো, এক্ষুনি পরিষ্কার করুন, তাড়াতাড়ি করুন, এসব কিন্তু একদম চলবে না। সাধারণ মানুষজন, গরিব মানুষজন, তারা যাদের কাছে সামর্থ্য নেই একটা বেসরকারি হাসপাতালে যাওয়ার, তারা সরকারি হাসপাতালে পরিষেবা নিতে আসেন, তাদের এই পরিবেশ দিতে হবে? একেবারে না, এগুলো কিন্তু একদম চলবে না।
অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। মিডিয়ারও এই বিষয়টা প্রচন্ড পছন্দ হয় এবং সেই নিয়ে চারিদিকে নানা রকম শিরোনামও হতে শুরু করে দেয়। নতুন সরকার, নতুন মন্ত্রী, তারা কত তৎপর, কত তাড়াতাড়ি তারা পদক্ষেপ নিচ্ছেন, একদম গিয়ে অ্যাকশন মোডে তারা চলে গেছেন। কিন্তু প্রশ্নটা হলো যে অ্যাকশন কি সত্যিই দেখা গেল? পদক্ষেপ কি সত্যিই দেখা গেল? আজ যদি আপনি ন্যাশনাল মেডিকেল কলেজে যান তাহলে চারিদিকে একদম পরিষ্কার মনোরম পরিবেশ দেখতে পাবেন, একদম সুন্দর, সমস্ত কিছু বদলে গেছে, কোথাও কোনো রকম নোংরা নেই, কোথাও অব্যবস্থা নেই। এই পরিবেশ কি আপনি দেখতে পাবেন? এর উত্তর আপনারও জানা, আমারও জানা। এবং আমরা জানি এটা হবে না, বা আমরা এই আতঙ্কে ভুগি যে এটা হবে না, তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এটাই দেখে আসছি যে এগুলোর কোনো ফলো আপ হয় না, কোথাও কোনো রকম ফলো আপ নেই। এর আগে 15 বছরেও আমরা অনেকবার দেখেছি কোথাও কেউ পৌঁছে গেছেন, সেখানে গিয়ে চিৎকার করেছেন, কেন এটা হচ্ছে না, কেন এটা হবে না। তার আগেও হয়েছে, তার আগের সরকারের আমলেও এরকম দেখা গেছে যে কোথাও গিয়ে ধমকে দেওয়া হয়েছে, এটা কেন হবে না, এক্ষুনি পরিষ্কার করতে হবে। কিন্তু তারপরে তার আর কোনো ফলো আপ হয়নি, আবার সেই পরিস্থিতি যে কে সেই জায়গায় ফিরে গেছে। এবং এক্ষেত্রেও কিন্তু ভয়ের জায়গা সেইটাই, বা আতঙ্কের জায়গা, অনেকের বিশ্বাসের জায়গা এইটাই যে এগুলোও হবে না। হাসপাতালে এই যে রোগীর বেডের নিচে ব্যবহৃত সিরিঞ্জ পড়ে আছে, তাহলে হাসপাতালের বায়োলজিক্যাল ওয়েস্ট কোথায় ফেলা হয়, সেটার সিস্টেম কি, সেখানে কোথায় গন্ডগোল হচ্ছে, ভেতরে গিয়ে এই প্রশ্নগুলো কি করা হয়েছে? এখানে কোথায় এক্স্যাক্টলি সমস্যাটা সেটা চিহ্নিত করে সেখানে কোনো রকম ফলো আপ, সেখানে কোনো একটা পদক্ষেপ নেওয়া, একটা সুরাহার ব্যবস্থা করা, এগুলো কি করা হয়েছে? যদি করা না হয়ে থাকে তাহলে সেই একই ব্যাপার, একদিন আসা হবে এবং মিডিয়ার কাছে এই বিষয়টা খুবই ভালো। মন্ত্রী আসবেন, তারপর চিৎকার চেঁচামেচি করবেন, ক্ষোভ প্রকাশ করবেন, খুবই রেগে যাবেন চারপাশের পরিস্থিতি দেখে, এবং তারপর তিনি বলবেন এক্ষুনি ঠিক করে দাও, এক্ষুনি পরিষ্কার করে দাও, এবং তারপর যে কে সেই এটার কোনো রকম কোনো সুরাহা, কোনো বদল কিচ্ছু দেখতে পাওয়া যাবে না, সব সেই একই আগের পরিস্থিতিতে ফিরে যাবে। মানে সবটাই হচ্ছে মিডিয়া সার্কাস, কোনো বুনিয়াদি পরিবর্তন নেই। যেমন ধরুন আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বর্তমানে যিনি, সুমনা সরকার, তিনি মনে হয় অনিল কাপুরের নায়ক সিনেমা থেকে খুব ইন্সপায়ার্ড, মনে হয়, আমি ভুলও হতে পারি। তো তিনি কি করেছেন, খবর যেটা সামনে আসছে, খবরে বলা হচ্ছে যে রাত্রিবেলা প্রায় 12টার পর, 12টা সাড়ে 12টার পর, গভীর রাতে মুখে মাস্ক পরে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। একজন তরুণী, তিনি মুখে মাস্ক লাগিয়ে হাসপাতালে ঢুকেছেন, তাকে দেখে প্রথমে কিন্তু কেউ বুঝতে পারেননি যে কে এসেছেন, চিনতে পারেননি যে কে এসেছেন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের ভেতরে ঢুকে সমস্ত কিছু খতিয়ে দেখে ফেলেন, এবং তারপর যতক্ষণে চিকিৎসক, মেডিকেল স্টাফ তারা বুঝতে পেরেছেন যে ওই তরুণী আসলে কে, ততক্ষণে সেই তরুণী সকলের কালঘাম ছুটিয়ে দিয়েছেন। কেন? সুমনা দেবী তিনি বলছেন যে তিনি কেন হাসপাতালে এইভাবে পরিদর্শন করতে এসেছেন, কারণ তিনি বলছেন আমি এই হাসপাতাল সম্পর্কে অনেক অভিযোগ পাচ্ছিলাম, রাত 10টার পরে এখানে কোনো সিনিয়র ডাক্তার থাকেন না, তাই আমি নিজের চোখে সবটা দেখে নিতে এসেছিলাম। তা কি দেখলেন তিনি? সুমনা দেবী বলছেন যে হাসপাতালের ভেতর চারিদিকে প্রচন্ড নোংরা, হাসপাতালের ভেতর এমন কোনো একটা বিভাগ নেই যেখানে নোংরা নেই। এটা অত্যন্ত নিন্দনীয় একটা পরিস্থিতি, একটা হাসপাতালের এই রকম দুর্দশা, চারিদিকে প্রচন্ড নোংরা। এবং তারই সঙ্গে তিনি বলছেন ইমার্জেন্সিতে ডাক্তার নেই, এবং রাত 10টার পরে কোনো সিনিয়র ডাক্তার এখানে থাকেন না, সবটাই জুনিয়র ডাক্তারদের দিয়ে করানো হয়। তারই সঙ্গে হাসপাতালের যে হোস্টেল, সেখানকার নিরাপত্তার অবস্থা এত খারাপ, সেটা দেখেও ক্ষোভ প্রকাশ করেন সুমনা সরকার, এবং তিনি বলেন হোস্টেলে কোনো নিরাপত্তা নেই, একেবারে ওপেন টু অল, কে ঢুকছে কে বেরোচ্ছে সেরকম কিছু দেখার জায়গা নেই, এবং হোস্টেলের ভেতরেও প্রচন্ড নোংরা। আমি চাইলেই মিডিয়া নিয়ে সেখানে যেতে পারতাম, কিন্তু আমি সেই ছেলেগুলোর ভবিষ্যৎ বা ফিউচার নষ্ট করতে চাইনি, কিন্তু আমি ওদের আজ ওয়ার্নিং দিয়ে এসেছি। অত্যন্ত ভালো কথা, আপনি পদক্ষেপ নিয়েছেন, ওয়ার্নিং দিয়ে এসেছেন, কিন্তু আপনি এই যে ওয়ার্নিং দিয়ে এলেন, এইবার কয়েকদিন পরে যদি এই জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে যাওয়া হয়, তাহলে কি দেখা যাবে যে সেখানে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত সঠিকভাবে কাজকর্ম হচ্ছে, সময় মতো হচ্ছে, নিরাপত্তা একদম সুন্দর হয়ে গেছে? এই পরিস্থিতিকে দেখতে পাওয়া যাবে? আপনি যাদের ওয়ার্নিং দিয়ে এলেন, আপনার ওয়ার্নিংয়ের পর তারা আদৌ সেই কাজগুলো ঠিক করে করছে কিনা, সেটা কি আরেকবার আপনি মুখে মাস্ক পরে দেখতে যাবেন? এই ফলো আপটা কি আপনি করতে যাবেন, নাকি সেটার আর কোনো শিরোনাম, সেটার কোনো হেডলাইন, কোনো খবর, কোনো আপডেট, কোনোটাই আমরা দেখতে পাবো না? এই যে আপনি গিয়ে ইনস্ট্রাকশন দিলেন, আপনি পরিষ্কার করার কথা বললেন, এবং সেখানকার যারা আপনার পায়ে লুটিয়ে পড়ে ইয়েস ম্যাম আমরা সব করে দেবো, সব ঠিক করে দেবো বললেন, তারা আদৌ আপনার কথা মতো, আপনার ইনস্ট্রাকশন মতো কাজকর্মগুলো করছে কিনা, সেটা দেখে
দেখবে কে, তার গ্যারেন্টিটা কে দেবে? একদম শেষে যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি নিজে একজন অ্যাকমপ্লিশড চিকিৎসক, তিনি নিজে খুব ভালো করে জানেন স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো সেগুলো কি করে চলে, এবং সেই কারণেই সংস্কারের কোথায় কোথায় কিভাবে প্রয়োজন রয়েছে সেটা নিশ্চয়ই তিনি খুব ভালো করেই জানেন এবং বোঝেন। এবং তার মানে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফর থেকে যে চিত্রগুলো সামনে উঠে এলো সেগুলো কিন্তু বেশ বৈচিত্র্যময়। বিভিন্ন হাসপাতালে তিনি ভিজিট করছেন, সারপ্রাইজ ভিজিট করছেন, যেমন এগরা হাসপাতালে তিনি গেছেন এবং সেখানকার পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা সেসব নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডেকে তাদের রীতিমতো তিনি ধমকেছেন এবং সেখানে রোগীর পরিবারের লোকজন যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে তাদের কি ক্ষোভ, কি সমস্যা রয়েছে সেগুলো তিনি জেনেছেন। তারপর হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ সেটা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এইভাবেই ধমকাতে ধমকাতে এগোচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি কিন্তু আরজিকর হাসপাতালেও পৌঁছেছিলেন। আপনারা জানেন আরজিকর সেই অভয়াকাণ্ডের সঙ্গে জড়িত যে আরজিকর হাসপাতাল, সেখানে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়েও প্রচন্ড রেগে যান চিকিৎসক এবং সেখানে কেন চারিদিকে নোংরা রয়েছে, কেন হাসপাতালে সঠিকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না, রোগীর পরিবারের তরফ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে সেই নিয়েও কিন্তু তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো একদম বলে এসেছেন যে সব ঠিক করতে হবে। এবং তারই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু একদম পরিষেবা ঠিকঠাক করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সংশ্লিষ্ট আধিকারিকদের সজাগ করা হয়েছে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া সময়ের পরে আমি আবার আসবো, চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে কিনা আমি দেখে যাব। এইটা জুলাইয়ের মাঝামাঝির ঘটনা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অগস্টের একদম শুরুতে। তো এই যে নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ের পরে যাওয়ার কথা ছিল সেইটা কি স্বাস্থ্যমন্ত্রী গেছেন? কেউ আপনারা জানেন স্বাস্থ্যমন্ত্রী গেছেন বলে? স্বাস্থ্যমন্ত্রী এইভাবেই নিদান দিতে দিতে এগোচ্ছেন। যেমন ধরুন হাসপাতালের যে দালাল চক্র সেইটাকে আটকানোর জন্য এবং এই দালালদের ধরার জন্য নতুন একটা নিদান দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি বলছেন এই দালালদের ধরার জন্য এবং আটকানোর জন্য হাসপাতালের কর্মীদের নির্দিষ্ট ব্যান্ড পড়তে হবে। হাসপাতালের ডাক্তার, নার্স, অন্যান্য যে কর্মীরা রয়েছেন, রোগী এবং রোগীর পরিবারের লোকজন, তাদের সকলের হাতে একটা নির্দিষ্ট ব্যান্ড থাকবে যেটা দেখে চেনা যাবে যে তারা হাসপাতালের কর্মী। তা বাদ দিয়ে যাদেরই হাসপাতাল চত্বরে দেখতে পাওয়া যাবে তাদেরকেই দালাল হিসেবে চিহ্নিত করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে। অত্যন্ত ভালো কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে একজনের হাত থেকে ব্যান্ড খুলে অন্য আরেকজন পড়ে নেবেন না, তার গ্যারেন্টিটা কোথায়? এবং পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা কেউ ঘটাবেন না এ তো মানে বিজেপিরও সব থেকে বড়, সব থেকে কট্টর সমর্থক যিনি আছেন তিনিও বিশ্বাস করবেন না। যেখানে একজন লোক আরেকজনের ব্লাড কার্ড নিয়ে রক্ত তুলে নিচ্ছে, রোগীর আত্মীয় সেজে খোঁচর দালালরা ঢুকে পড়ছে, সেখানে একটা ব্যান্ড আটকাতে পারবে এই সমস্ত কিছু? একজনের হাত থেকে খুলে আরেকজন ব্যান্ড পরে ঢুকে যেতে পারবে না? এই সময় আপনি বলবেন খালি সমস্যার কথা একের পর এক বলে চলেছেন, তো উপায় কিছু নেই, সমাধান নেই। ওই যে বললাম সমাধান আমি আজ হাতে নিয়েই বসেছি। কিন্তু তার আগে আমার সরকারের কাছে প্রশ্ন হলো এই সরকারের পরিকল্পনা কি? এই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য সরকারের পরিকল্পনাটা কি? আমাদের এই যে বর্তমানে নতুন সরকার তারা কি এটাই মনে করে বা তারা কি এটাই বিশ্বাস করে যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসলেই সব কাজ করে দিয়ে গেছে, শুধু এই সরকারের নতুন যারা এসেছেন তাদের একটু ধমকাতে চমকাতে হবে, একটু বকাঝকা করতে হবে, তাহলেই সবটা লাইনে চলে আসবে? এটাই কি বিশ্বাস করেন? নাকি আপনারা এটা বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে ঘুণটা ধরেছে, যে সমস্যাটা, সেটা অনেক গভীরে ঢুকে গেছে? আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা নিজেই একটা রোগে ভুগছে এবং এই রোগীর জন্য ম্যান পাওয়ারের স্যালাইন দরকার, অবজারভেশনের ডোজ দরকার, মনিটরিং এবং ফলো আপের চ্যানেল করে রাখতে হবে, তবে গিয়ে এই রোগী উঠে দাঁড়াতে পারবে। এবং এইটা হচ্ছে সিএজি রিপোর্ট কেন্দ্রের, এই রিপোর্টও কিন্তু সেই একই কথা বলছে। এটা কিন্তু কোনো দুষ্টু লোকেদের বানানো রিপোর্ট নয়, আপনাদেরই ডবল ইঞ্জিন সরকারের বানানো রিপোর্ট, যে কোথায় কোথায় কি কি গন্ডগোল রয়েছে। 315 পাতার এই রিপোর্টে একদম পরিষ্কার করে খুঁটিয়ে খুঁটিয়ে লেখা রয়েছে যে কোথায় কি কি গন্ডগোল রয়েছে। ডাক্তারবাবু, এর থেকে কম্প্রিহেন্সিভ পেশেন্ট রিপোর্ট আপনি আর কোথাও পাবেন না এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে কোথায় কি আছে। কিন্তু তাতেও যদি মনে হয় যে 300 পাতার এত বড় রিপোর্ট পড়বো না, তাহলে 2-4টে পাতা পড়ে নিন, কারণ সেখানে 23টা পয়েন্ট লেখা আছে, সামারাইজ করে 23টা পয়েন্ট লিখে দেওয়া আছে এই রিপোর্টে যে কি কি সমাধান প্রয়োজন, কি কি পরিবর্তন বা কি কি সংস্কার করতে হবে।
23টা পয়েন্ট আছে। এইগুলো যদি একটা একটা করে ধরে ধরে করা হয়, এইটা যদি ফলো করা হয়, তাহলেই কিন্তু আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেটা অনেকটা ঘুরে দাঁড়াবে। দু একটা পড়ে শোনাবো নাকি এর মধ্যে থেকে, যে এই রিপোর্টে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে কি কি পয়েন্ট আউট করা হচ্ছে। প্রথমত এই রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে জেলা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ডাক্তার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ফার্মাসিস্ট কোনোটাই পর্যাপ্ত পরিমাণে নেই, সবটাই অপ্রতুল। বলা হচ্ছে আমাদের রাজ্যের 89% যে সাব সেন্টারগুলো রয়েছে সেখানে কোনো মেল হেলথ ওয়ার্কার নেই, খুঁজে পাওয়া যায়নি। মেডিকেল অফিসারের শর্টেজের কথা যদি আপনি বলেন সেটা 54.27%, আর স্পেশালিস্ট মেডিকেল অফিসারের যে শর্টেজ সেটা 91.14%, এবং এগুলো কমিউনিটি হেলথ সেন্টারের বিষয়। এছাড়া জেলা হাসপাতালে যদি আসেন সেখানে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্সদের যে শর্টেজ রয়েছে সেটা 63.20%। এরপর বলা হচ্ছে শর্টেজেস অফ স্টাফ নার্সেস ওয়্যার 46%, এবং এটা পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টারের কথা বলা হচ্ছে। শর্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ অফ অলমোস্ট 80%, এবং প্যারামেডিক্যাল স্টাফের যে শর্টেজ সেটা 44%, এটা জেলা হাসপাতালের হিসেব। এছাড়া আমাদের রাজ্যে 108 ডায়াল করলে যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায় সেই পরিষেবা নেই, এই পরিষেবাটা নেই আমাদের রাজ্যে। এরপরে বলা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট বা অন্যান্য এই ধরনের কোনো দুর্ঘটনা, এরকম কোনো ক্যাজুয়ালিটি, কোনো ইমার্জেন্সি হলে যে ধরনের পরিষেবা, যে ধরনের সার্ভিস দরকার, 71% পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টারে সেই পরিষেবা নেই, সেটা দেবার মতো কোনো জায়গা নেই। এই সমস্ত কিছুর সমাধান করতে হবে। তাহলে সেটা কি শুধুমাত্র চিৎকার করলে, ধমক দিলেই হবে? মানে এই যে এত কিছু করতে হবে, অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই, কে নিয়ে যাবে হাসপাতালে সেটা নেই, হাসপাতালে যাওয়ার পর যে চিকিৎসা করবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, নার্স, সমস্ত কিছুর অভাব, ফার্মাসিস্ট নেই, কে চিকিৎসা করবে সেটাও জানা যাচ্ছে না। এদিকে আপনারা চিৎকার করছেন রেফার করা যাবে না, শহরের হাসপাতালে রেফার করবেন না, রেফার করবেন না, রেফার করা যাবে না। আচ্ছা, রেফার না করে সেখানে যারা রয়েছেন হাসপাতালের কর্মী, তারা রুগীকে সেখানে রেখে দেবেন নিজেদের রিস্কে, নিজেদের ভরসায়, তারপর সেই রুগী মারা গেলে পেটানি খাওয়ার জন্য তারা অপেক্ষা করবেন? নাকি রুগী নিজেই সেখানে পড়ে থাকবে এটা ভেবে যে আমি যাই দেখি কখন আমি মরে যাব সেখানে? মানে দুদিকেই প্রাণটা সস্তা হয়ে যাওয়ার পরিস্থিতি। তারই সঙ্গে আরো শুনুন, এখানে বলা হচ্ছে জেলা হাসপাতালে 63% of notified essential drugs had never been procured। যে দরকার ওষুধগুলো, যে ওষুধগুলো দরকার চিকিৎসা করার জন্য, তার 63%, 63% নেই, এবং এটা জেলা হাসপাতালগুলোর কথা বলা হচ্ছে। তাহলে এই দিয়ে চিকিৎসার পরিস্থিতি চলছে, পরিষেবা চলছে, এই হলো পরিস্থিতি। এবার এই সিএজি রিপোর্টে এই সমস্যাগুলোর কথা যেরকম লেখা রয়েছে, তেমনি সমাধানের জন্যও একেবারে পয়েন্ট করে করে লেখা রয়েছে যে কি কি করার, কি কি পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে। সেইগুলোর দিকে আপনারা এগোবেন, ধরে ধরে সেগুলো ফলো করবেন, সেটা করলেই 70% আমাদের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো ঘুরে দাঁড়াতে পারে। সেটা আপনারা করবেন, সেদিকে যাবেন, নাকি শুধুই ধমক ধামক, চিৎকার চেঁচামেচি এই সবই চলবে? দেখুন, এবার এখানে অনেকেই বলতে পারেন যে নতুন সরকার তো সবে এসেছে, এখন তো হানিমুন পিরিয়ড চলছে, এবার এই প্রেম ভালোবাসা কতদিন আরো থাকবে এই সরকারের জন্য? যারা ভাবছেন যে এই তো সবে এসেছে, এখনই কি এত কাজ কি করে করবে, তো এই প্রেমের যে সময়টা, টাইম পিরিয়ড, এটা কতদিনের জন্য চলবে? মানে এটা কি আরো 1 বছর, 6 মাস, 1.5 বছর, 2 বছর চলবে, নাকি আগের সরকারের মতো 15 বছর ধরেই চলবে, নাকি আরেকটু বেশি? আপনারা 34 বছর নিয়ে নিন, কিংবা ইংরেজ সরকার যতদিন ছিল সেটাকে ভেবেই আমরা এগোবো, বোঝা যাচ্ছে না ঠিক। এখন বিষয়টা হচ্ছে, সম্প্রতি জানা যাচ্ছে একটা ভিডিও নাকি খুব ভাইরাল হয়েছে, এবং সেখানে নাকি দেখতে পাওয়া যাচ্ছে যে একটা হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার, ইন্টার্ন, স্বাস্থ্যকর্মী সবাই দাঁড়িয়ে রয়েছেন, এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি একটা কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত সংকটজনক পরিস্থিতির কথা বলছেন, এবং তিনি ডাক্তার, ইন্টার্ন, স্বাস্থ্যকর্মী তাদের বলছেন, ধরুন একজন রোগী এলেন, গ্যাসপিং অবস্থায় তিনি রয়েছেন, তার পালস পাওয়া যাচ্ছে না, তাহলে এবার তার জন্য যে চিকিৎসা দরকার, কত তাড়াতাড়ি আপনারা সেই সব প্রস্তুতি নিতে পারবেন? ইনটিউবেশন কত সময়ের মধ্যে করতে পারবেন? ইয়োর টাইম স্টার্টস নাও। এবার সেইখানে বেশ কয়েক মিনিট কেটে যাওয়ার পরেও নাকি সেই প্রস্তুতি করা যায়নি। ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারা মিলে সেই যে চিকিৎসাটার দরকার তার প্রস্তুতি করে উঠতে পারেননি, এবং সেটা দেখে প্রচন্ড রেগে যান স্বাস্থ্যমন্ত্রী। 3 মিনিট পার হয়ে গেছে, কিন্তু তারপরেও ইনটিউবেশনের কোনো রকম প্রস্তুতি হয়নি। সেটা দেখে স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন করেন, এখানে কি তাহলে রোগীদের এভাবেই মারা যেতে দেওয়া হবে? এবার আপনি বলুন স্বাস্থ্যমন্ত্রী, ধমক চমকেই কি শুধু দিন কাটবে? এখানে কি রোগীদের এভাবেই মারা যেতে দেওয়া হবে? আপনার মতো আমরাও তো বলছি, ডিয়ার মিনিস্টার, ইয়োর টাইম স্টার্টস নাও। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।